আপনার মেয়েকে নিয়ে হয়েছে যত ঝামেলা, কথার কোনো রাগ ঢাক নেই। ইন্টারভিউ বোর্ডে কেউ এমন কথা বলে? আচ্ছা, আলিয়া যদি হুজুর হুজুর করতো তাহলে কি চাকরিতে হতো? ওরা যাকে দেবার চাকরি আগেই দিয়ে রেখেছে। চাকরি হতো না, তবে ভদ্র ও নরম ব্যবহার করলে ভবিষ্যতে একটা সুযোগ এলে একটা চান্স থাকতো। ভণ্ডামির প্রতিবাদ করাটা আমি বেয়াদবি মনে করি না। মনে এক মুখে আরেক, এরকম ভণ্ড মানুষ আমি পছন্দ করি না। আমিও ভণ্ডামি পছন্দ করি না, কিন্তু কিছু অপ্রিয় সত্য কথা উচ্চারণ না করলে কি এমন ক্ষতি? বিয়ের পর ও শ্বশুর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলে সংসার করবে কিভাবে? ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না, তবে ভবিষ্যৎ সুন্দর হবে ভেবে বর্তমানের কষ্টটা আমরা শুধু ভুলে থাকতে পারি। পরপর 3টে বিয়ের প্রস্তাব এলো। আপনি সামান্য উপহার দেয়াকে যৌতুক বলে বেঁকে বসলেন। আসাদ বলল আলিয়ার বিয়েতে আলিয়ার মতামতই চূড়ান্ত। আলিয়া সাফ সাফ বলে দিল এখন সে বিয়েই করবে না, চাকরি হবে না, বিয়ে করবে না। আপনার সরকারি কলেজে চাকরির মেয়াদও প্রায় শেষ হয়ে এলো, আর 6 মাস পর এলপিআর শেষ হবে। এই সরকারি বাসা ছেড়ে সোহাগপুর গ্রামে যেতে হবে। আপনার সামান্য পেনশনের টাকা আর গ্রামের কবিঘা জমি দিয়ে কিভাবে সংসার চালাবো? আমি তো চারদিকে অন্ধকার দেখছি। হতাশ হলো না, সময়ই বলে দেবে কখন কি হবে। আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, আমাদের সন্তানরা শিক্ষিত, হ্যাঁ, বেকার, তবে উচ্ছৃঙ্খল নয়। কিরে, মাথা নিচে করে গম্ভীর হয়ে ভাবুকের মতো হাঁটছিস? রাস্তায় পড়ে থেকে পয়সা খুঁজছিস নাকি মনে মনে নাটকের ডায়লগ মুখস্থ করছিস? টিউশনিতে যাচ্ছি। তা তুই? হ্যাঁ, আমি শহীদুদ্দিন মিয়া সেলিম, পিতা মরহুম মনিরুদ্দিন মিয়া, সাকিন রহিমউদ্দিন গ্রাম, বর্তমান নিবাস ময়মনসিংহ টাউন। একটু আগে রাজধানী থেকে ময়মনসিংহ রেল স্টেশনে নেমেছি, আর কোনোদিন ঢাকা যাব না মনে স্থির করেছি। আসছিস কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করি কি করে? এর আগে 14 বার তুই ঢাকা গেছিস, প্রতিবার একটা করে চাকরি ধরিস, আর 15 দিন থেকে 3 মাস পর্যন্ত কাজ করে ময়মনসিংহ টাউনে ফিরে আসিস। আচ্ছা সেলিম, তুই বিএ 3rd ডিভিশন পাশ করে এত চাকরি পাস কি করে বলতো? তুই এমএ পাস করে যে কারণে চাকরি পাস না সেই কারণে। অর্থটা কি দাঁড়ালো? সহজ, তুই পৃথিবীর থেকে সম্বল করে ইন্টারভিউ বোর্ডে যাস, আর আমি যাই এক ঝুড়ি কথার ফুল ঝুড়ি নি, কথার চমকে সবাইকে চমকে দিয়ে নিজে মজা পাই। চাকরি দাদা ভাবেন আমি স্মার্ট, আমি চটপটে। আর তুই নিজেকে কি ভাবিস? অপদার্থ। কথার সাথে কথা ঘষে চমকের তারাবাত্তি জ্বালাই, নিজের কথা নিজেই মুগ্ধ হই। কোনো কাজে মন বসে না, মন বলে পালাই পালাই। চাকরি ছেড়ে চলে আসি, আবার চাকরি ধরতে ঢাকা যাই। বলতে পারিস চাকরি পেয়ে চাকরি ছেড়ে দেওয়াটাই আমার কাজ। তবে দোস্ত, এবার পার্মানেন্টলি চলে এসেছি। তোর পার্মানেন্ট মানে তো 3 মাস, তাই না? না রিয়া স্যার, এবার আমি সিরিয়াস। আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। আরে রিক্সা ওঠ না। কিরে কই তুই? আক্কেল কি ভাই জানা আরেকটু এলি থেকে পার্মানেন্ট বেকার হয়ে গেছিলাম।
এ আমার বউ কই তো রেল রহিমপুরে গিয়া ক্ষেতের কাম করতে হইতো। এখানেও তো ক্ষেতের কাজ করিস, তার উপর হাট বাজার গরু ছাগল দেখাশোনা করা, কত কি পোষায় যায়। কিরকম? কৈতরি তুই ক, আমার শরম করে? শরমের কি আছে, প্রতি সপ্তাহে একটা করে সিনেমা দেখেন, রহিমপুরে তার সিনেমা নাই। চাকরি যাওয়ার কথা বললি যে আক্কেল, আমনে মনে আমার যদি দেখে আমনে ব্যাগ লয়ে যাইতেছুন, তাহলে আম করে অক করে 12টা বাজাই দেবো। কিরে কৈতরি, ব্যাগটা আমাকে দে। তোরা এমনি তো অনেক শ্রম করিস, আমার বাবুগিরি করতে লজ্জা করে। আমারে দেন, আমি লয়ে যাই। মা এসে বললাম মা। তা তো দেখতেই পাচ্ছি, এই 5 বছরে 11 বার ঢাকা গেছিস, আবার ফিরেও এসেছিস। এখন যাও, ভালো করে গোসল করে এসো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিবে। কি রান্না করেছো মা? কি পেলে তুই খুশি হবি তাই বল। তোমার হাতে রান্না করা ডাটা শাক আর লাল চালের ভাত হলেই আমার কাছে অমৃত মা। আজ তেমন কিছু ভালো নেই রে, রুই মাছের মুড়ি ঘন্ট আর ডিমের কারি তরকারি চলবে তো? চলবে মানে? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মা, তোমার রান্নার লোভে আমি বারবার ঢাকা থেকে ছুটে আসি। হয়েছে হয়েছে, আর বক বক করতে হবে না, যা এবার গোসল করে আয়, আমি খাবার ব্যবস্থা করছি। পাগল চলে যাও। আচ্ছা মা, আমাদের এত আছে, তবু তুমি সেলাই কল চালাও কেন? একটা কিছু নিয়ে তো আমাকে ব্যস্ত থাকতে হবে বাবা। ছোট্ট একটা কাপড়ের দোকান দিয়ে ময়মনসিংহে আসাদ কোথায়? ভাইয়ের মন ভালো নেই, তোমার মতো কপাল নিয়ে তো জন্মায়নি। একটা চাকরি না পাওয়া পর্যন্ত ভাইয়ের মনে শান্তি নেই। এটা তোর ভুল ধারণা মা। শুধু শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করলেই কাজের হয়ে যায় না। যারা খেতে খামারে কাজ করছে সেগুলো কাজ। আসলে সব কাজই সম্মানের। শোন, তোকে আসল কথাটা বলি। আমি হয়তো সারা জীবনে উড়নচণ্ডী থেকে যেতাম, কিন্তু এবার ঢাকায় একটা কষ্টকর অভিজ্ঞতা হয় রে দোস্ত। তা তোর অভিজ্ঞতাটা শুনি। এবার চাকরি পেলাম একটা বড় ওষুধ কোম্পানিতে। ভাবলাম ভালোই হলো, কোম্পানির মোটর সাইকেলে চড়ে সারা রাজধানী চষে বেড়ানো যাবে, নানা পদের মানুষজন দেখা যাবে। যথারীতি কথায় ফার্স্ট ক্লাস, কাজের থার্ড ক্লাস প্রমাণিত হলো। কোম্পানির বস আমাকে অপদার্থ বলে এসা গালি দিল যে সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ে গেল মানে? তোর মা কি তোকে খুব বকাঝকা করেন নাকি? আরে না না, মা আমার বাউল মনকে প্রশ্রয় দিয়ে বলেন, পাখি যতই উড়ুক ক্লান্তহীনেরই ফিরবেই। বদরাগী বসের রাগারাগি ভালো লাগলো না, ফিরে এলাম। দেখিস এবার আমি সত্যি সত্যি এখানে থেকে যাব। তোর যেখানে খুশি তুই থাক, আমি বাড়ি চললাম।
শুনেন শুনেন সবে শুনেন ঘটনা, সুন্দরী এক কন্যার কথা করি বর্ণনা। থাকতো ধানমন্ডিতে 3 তলাতে ছিল তাহার ঘর, সেই ঘরের উল্টা দিকে থাকতো একাব্বর যুবক একাব্বরে। যুবক একাব্বরে ধনে মানে রাজধানীতে সেরা, সুন্দরী সেই কন্যা ছাড়া কিছুই বুঝে না। সুন্দরী জুলেখায় কোন গুণে একাব্বরে বাঁধে। কি ভাই সব কোন গুণে বাঁধে? হ্যাঁ ভাই ঠিক ধরছেন, এই হাসির গুণে। ঝকঝকা তাদের হাসি, আয়নার মতো ক্লিয়ার হাসি জনাব। এই হাসির জন্য চাই মাসুদ আলী নিম টুথপেস্ট, দাম করলে 10 টাকা 10 টাকা 10 টাকা, লক্ষ টাকা জনাব হাসির দাম। আমার কাছ থেকে কিনলে পাবেন মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। 1 কৌটার দাম জনাব মাত্র 5 টাকা। তুই মাজন বিক্রি করছিস মাসুদ? স্কুল কলেজে তোর সাথে আমরা লেখাপড়া পারতাম না। কাজের মধ্যে লজ্জা নেই আসাদ, পড়ালেখা হলো না, এই পরীক্ষা দেবার আগেই অভাবে পড়ে এটা সেটা করছি। চলি ভাই, চলি রে সেলিম। আসাদ, মাসুদ আমাদের একটা লজ্জা দিয়ে গেল। শুধু লজ্জা না সেলিম, ও আমাদের শিক্ষাও দিয়ে গেল। তোর বাবা আমাদের শ্রদ্ধেয় স্যার সেদিন এই কথাটাই বলেছিলেন। আজ নিজের চোখে দেখে মনে হলো শ্রম মাত্র সম্মানের, এর চেয়ে বড় সত্য আর নেই। তা কি ভাবছিস তুই, কি করতে চাচ্ছিস? আমি ঠিক জানি না মা, তবে একটা কিছু তো করতেই হবে। তুমি এখানেই চাকরি চেষ্টা করতে পারো ভাইয়া। না রে মিতা, আমি ভেবেছি আমাদের যে প্রতি জমি আছে, মজা পুকুর আছে, ওগুলোকে কাজে লাগাবো। কিন্তু আমার যে কোনো অভিজ্ঞতা নেই মা। কিন্তু কাজ শুরু না করলে অভিজ্ঞতা হবে কেমন করে? মাসুদের কথা তোমার মনে আছে মা? কোন মাসুদ? ও যে সুন্দর করে ছেলেটা, আরে আমাদের ক্লাসে ফার্স্ট হতো। ওই মাসুদ না মা, দাঁতের মতন বিক্রি করে। ওই আমার চোখ খুলে দিয়েছে। দেখ চেষ্টা করে, কাজ করতে করতে তো অভিজ্ঞতা হয় রে বাবা। কাজের ধরনটা ঠিক বুঝলাম না স্যার। আপনার কাজটা আপাতত আমার পিএ, বেতন মাসে 2500 টাকা। আপাতত বলছেন কেন? না মানে নতুন ফার্ম তো, টেকনিক্যাল লোকজন আছে, আপনার যোগ্যতার উপর সব নির্ভর করবে। আমি আপনাকে পরে জানাবো। থ্যাংক ইউ স্যার। তোমার মা বাবা কি বলেন? বাবাকে তো জানো, উনি আমার উপর ছেড়ে দিয়েছেন। আর খালাম্মা? মা বললেন কনস্ট্রাকশন ফার্মটা নতুন, হয়তো ধীরে ধীরে আরো উন্নতি করবে। মালিক ভদ্রলোক কেমন? ওরা ঢাকার ব্যবসায়ী, ময়মনসিংহ ব্রাঞ্চের ডিরেক্টর আলম সাহেব ওনার পিএ চাকরির অফার দিয়েছেন। এই ফার্মের প্রকৃত মালিক কে? জাফর সাহেব, উনি হেড অফিসে বসেন। ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা এসব জায়গায় ওদের ব্রাঞ্চের অফিস আছে। তুমি কি ভাবছো? দেখি জয়েন করে, কি বলো? তুমি খুশি হওনি? খুশি হয়েছি, আবার দমেও গেছি। তুমি চাকরি করবে ভালো কথা, কিন্তু আমার মতো একটা বেকার ছেলেকে তোমার মা বাবা কি পছন্দ করবেন? তুমি ভালো করে জানো যে বাবা মা তোমাকে কতটা পছন্দ করেন। বুঝলে আলেয়া, আমি আর আসাদ হচ্ছি রিয়েল অপদার্থ। আমি কি করব মন স্থির করতে পারি না, আর আসাদ কি চায় তা ম্যানেজ করে উঠতে পারে না। তুমি এত মন মরা হয়ে থাকো কেন আসাদ ভাই? আমার ভালো লাগে না। তুই খুব ভালো রে মিনা, তোর ভেতর কোনো জটিলতা নেই। তুমি কিন্তু জাকির ভাইকে বলে আমাকে একটা ভালো রোল দিলে না। 13টা নাটক করলাম, সবগুলি সাইড রোল। আমি তোমার সাথে নায়িকার রোল করতে চাই।
শুধু মঞ্চে তুই আমার নায়িকা হতে চাস মিনা? ও কি রে, তুই কাঁদছিস কেন? আমি জানি আমাদের ফ্যামিলিতে তেমন শিক্ষা নেই বলে তোমার বাবা মা আমাকে পছন্দ করবে না। তাছাড়া দুবার এসএসসি পরীক্ষা দিয়েও আমি পাস করতে পারিনি। আমি তোমার অযোগ্য আসাদ ভাই, আমি তোমার অযোগ্য। আমি তোর যোগ্য নই মিনা, তোর সরলতার কাছে আমি হেরে গেলাম রে। তুমি আমাকে ভুলে যাবে না তো আসাদ ভাই? না, আমি শুধু একটা কাজের প্রতীক্ষায় আছি, যে কোনো কাজ। তারপর তুই হবি আমার, আমি হব তোর। এখন বুঝি আমরা পর? না, এখনো আপন। আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ের পর আরো ভালোবাসবো। নেন। আচ্ছা স্যার, আমার কাজটা কি তা কিন্তু এখনো পরিষ্কার নয়। কেন? টুকটাক ফাইল দেখছেন, আমার অ্যাপয়েন্টমেন্ট গুলো মনে করে দিচ্ছেন। এত অল্প কাজের জন্য 2,500 টাকা বেতন একটু বেশি। কি অবাক করলেন? নিজের বেতন নিজেই বেশি বলছেন? আমাকে স্যার আরো কাজ দিতে পারেন। যেমন? ময়মনসিংহে আমাদের Z&Z কনস্ট্রাকশন ফার্মের আন্ডারে যেসব কাজ হচ্ছে, সেসব জায়গার ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার, এসব হিসাব নিকাশ আর কি। সেজন্য তো আমাদের অ্যাকাউন্টস বিভাগ আছে। আপনাকে আমি ধীরে ধীরে আরো কাজ দেব। আপাতত আজ বিকেলে স্টেশনে যাবেন। স্টেশনে? আমাদের এমডি জাফর সাহেব নিয়ে আসছেন। ময়মনসিংহে কতদিন থেকে আমাদের কাজের অগ্রগতি দেখবেন। এমডি কে আমি রিসিভ করব, এটা কি আমার কাজের হাতে পড়ে? সাবঅর্ডিনেট হিসেবে আমার কথা শোনাটাই তো আপনার কাজ হওয়া উচিত নয় কি? চাকরির সাথে সম্পর্কযুক্ত কাজের ক্ষেত্রে আপত্তি নেই। আপনি বুঝতে পারছেন না মিস আলিয়া, এটা একটা প্রাইভেট ফার্ম। মালিককে খুশি রাখা আমাদের সবার দায়িত্ব। বেশ তো স্যার, আপনি খুশি রাখুন। না মানে, না মানে ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। আমি দেবো, আমি দেবো। ভাইজান, আমনে হইলেন শিক্ষিত মানুষ, বিয়ে ভাত। এই আমগর মতো আশমুরগির কাম করলে ইজ্জত যাইতো না। কাজ করলে ইজ্জত যায় না। আক্কেল, মুরগিগুলো টিকে সময় মতো হয়েছে তো? হ স্যার। কইতরি, পূব দিকের পুকুরের মাছগুলো ঠিক আছে তো? সবাই ঠিক আছে, আমি রোজ একবার করে দেখি। মাছগুলো দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল গা। আমি দেখি কেউ জানি জাল ফালাইয়া মাছগুলান কেউ ধরতে না পারে। গুড। কত বড় মাছটা ফাল দিছে। মাছ কি আর বড় হয়েছে এমনি খাওনের ঠেলা। সেলিম ভাই নিজে হাতে হাঁস, মুরগি, কৈতর মাছের খাওন দেয়। আচ্ছা কৈতরি, হচ্ছে শিক্ষিত মানুষ, হ্যাঁ কি মানা? ভাই জানার কয়দিন? ঠিক কইছ। 14 বার চাকরি ধরে, 14 বার ছাড়ে। আমার মনে হয় হেন হ্যাঁ পারমেন্ট থাকতো না। অসুবিধা কি? আম্মা দাম তো আছেই, আমাকে পারমেন্ট কইরেই ফেলাইছে। শুনেন, এখন কথা কম। ক তোরা কি মোহ ধরে রাখছে?
ভালো এখন সিনেমা চলছে মানে পেলাম সিনেমাটা দেখাইতেই যদি আম্মা জানে পারমিশন দেয় তাই আচ্ছা ঠিক আছে আমি ওখানে যাই কামটা খাইয়ে আসি আমি স্যার আমার সাধ্যমতো চেষ্টা করছি, আপনার কোনো সাজেশন থাকলে স্যার। দেখুন, যুগটা হচ্ছে গ্ল্যামারের। জি, আপনার অফিসটা আরো ঝকঝকে তকতকে করুন, সুন্দর স্মার্ট কিছু ছেলে মেয়েদের অ্যাপয়েন্টমেন্ট দিন। হ্যাঁ স্যার, আপনার কথা মতো মিস আলিয়া, ইনি আমাদের এমডি আলী জাফর চৌধুরী। কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিন। মিস আলিয়ার মতন সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট মেয়ে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে ভালো করবেন পারেন। মাফ করবেন স্যার, আমি ময়মনসিং প্রজেক্ট মাত্র 2,500 টাকা। এই জন্যই ময়মনসিং প্রজেক্টের প্রগ্রেস এত কম। মিস আলিয়া, আপনি ঢাকায় চলুন। আপনার জন্য বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, টেলিফোন ফ্রি। আপনার বেতন 10,000 টাকা। আমি স্যার একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে চাকরি পেতে এত কষ্ট সেখানে আমাকে এত বড় অফার কেন দেওয়া হচ্ছে? আপনি অন্যভাবে নেবেন না মিস আলিয়া। যুগটা হচ্ছে চমকের। আপনার স্নিগ্ধ মুখ, স্ট্রেট ফরওয়ার্ড আচরণ, এটা একটা ক্যাপিটাল। আপনি ভুল করছেন স্যার, আমি একজন নারী, আপনার অফিসের আসবাবপত্র নেই। ফাইলটা কি আপনাকে এখন দেখাবো স্যার? ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন মিস আলিয়া। একজন মালিকের দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু আপনাকে আমি কথাগুলো বলিনি। জীবন সম্পর্কে আপনার যেমন কিছু ধ্যান ধারণা আছে, আমারও আছে। আমি শুধু আমারটাই অকপটে বললাম। চলি। এটা আপনি কি করলেন মিস আলিয়া? আমি যা ভালো বুঝেছি তাই বলেছি। আপনার কি মনে হয় এতে করে আপনার কোনো ক্ষতি হবে? জানি না। স্যার সোমবার ঢাকা চলে যাবে, আজ আমি তার সঙ্গে রেস্ট হাউসে গিয়ে দেখা করব। একটা কথা মিস আলিয়া, সাহস থাকা ভালো, দুঃসাহস ভালো না। আমারও একটা কথা আছে স্যার, বিনয় ভালো, মিনমিনে স্বভাব ভালো নয়। আপনি কি বলতে চান? আপনি স্যার ভীষণ ইনডিসিশনে ভোগেন। এখনো পর্যন্ত আমার কাজ নির্দিষ্ট করে দিতে পারলেন না। আপনি এখানকার লোক বলেই হয়তো জাফর সাহেব আপনাকে ডিরেক্টর বানিয়েছেন। হ্যাঁ, উনার সঙ্গে আমি একমত নই, কিন্তু উনি সরাসরি কথা বলেন। দেখুন মিস আলিয়া, আপনার মতো কাঁচা বয়সে আমিও অনেক বড় বড় আদর্শ কথা বলেছি, কিন্তু এখন বুঝি বেঁচে থাকার জন্য আপোষ না করে কোনো উপায় নেই। আপনি আপনি আমার প্রেশার বাড়িয়ে দিয়েছেন। আপনাকে বিপদে ফেলা স্যার আমার উদ্দেশ্য নয়। আপনি চাইলে আমি আজই চাকরি ছেড়ে দিতে পারি। ও কথা বলবেন না,
আপনার আচরণে স্যার খুশি হয়েছেন না নাখুশ হয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না। হুট করে কোনো কথা বলে আমার বিপদ আর বাড়াবেন না প্লিজ। এলপিআর এর সময়ও শেষ হয়ে গেল, এই সরকারি বাড়িটা তো ছেড়ে দিতে হবে। বাসাটা আরো কটা মাস রাখার জন্য চেষ্টা করুন। তা হয় না আসাদের মা, আমার নিজের সুবিধার জন্য আমি অন্যকে রিকোয়েস্ট করতে পারবো না। আলিয়ার চাকরি হয়েছে, আমরা সোহাগপুর গ্রামে চলে গেলে মেয়েটা থাকবে কোথায়? কেন? ও ছোট ফুপুর ওখানে থেকে অফিস করবে। চাকরিটা কতদিন করতে পারবো বুঝতে পারছি না বাবা। কেন, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। তবে আমার বসের ইনডিসিশনের কারণে আমি মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাই। হুট করে চাকরিটা ছেড়ে দিস না আলিয়া। দেখি মা। তবু তোর একটা চাকরি হয়েছে আলেয়া, কিন্তু আমি কি করবো এখনো বুঝতেই পারছি না। এক সপ্তাহের মধ্যে তোমরা সবাই সোহাগপুর গ্রামে চলে যাচ্ছ, কিন্তু আমি কি করব? হাল চাষ করতে শিখিনি, মাছ ধরতে শিখিনি, শিখেছি লেখাপড়া, যে লেখাপড়া তোর মতো ভাতের নিশ্চয়তা পর্যন্ত দেয়নি। আশা, একটা কথা ভুলে যাচ্ছিস, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আলিয়া, তুই তোর ফুপুর ওখানে থেকে চাকরি কর যতদিন তোর ভালো লাগে। আমি তোর মা আর আসাদকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাব। সেখানে গ্র্যাচুইটির টাকা আর সামান্য জমি জমা পুকুর যা আছে তাই কাজে লাগাবার চেষ্টা করব। আসলে মনোবল, বুঝলি, মনোবল ছাড়া কিছুই হয় না। কই, আমি তো হাল চাষ জানি না, মৎস্য চাষ জানি না, আমি তো ভেঙে পড়িনি। মানুষের সততা, নিষ্ঠা আর মনোবল দিয়ে সমস্ত প্রতিকূলতাই দূর করা যায়। বসুন স্যার, ওই আলিয়া মেয়েটার বেয়াদবির জন্য আমি মাপ পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না স্যার। স্যার, আপনি চাইলে আজই ওকে বরখাস্ত করে দেবো। বরখাস্ত নয়, মেয়েটাকে প্রমোশন দেওয়া দরকার। আমার জীবনে এই প্রথম একজন অধস্তন কর্মচারী চোখে চোখ রেখে যা বিশ্বাস করে নির্ভয়ে বলল। আপনি স্যার ওকে প্রশংসা করছেন? হ্যাঁ, মেয়েটার মাঝে আগুন আছে। ও আগুন জ্বালিয়ে পুড়িয়ে সব ছারকার করে দেবে স্যার। আগুনের কোনো দোষ নেই, দোষগুণ হলো ব্যবহার। আগুন দিয়ে সোনা গলিয়ে অলংকার করা যায়, আবার নিজেই নিজের ঘর ছারখার করে দেওয়া যায়। আপনি স্যার বিজ্ঞ। আমি বাস্তববাদী। ওকে প্রমোশন দিন। প্রমোশন? কোথায়, কোন পোস্টে? আমি ঢাকায় ফিরে জানাবো। কি বলছো তুমি? তোমার হাঁস মুরগির খামার, মাছের চাষ এসব বন্ধ করে দিয়েছো? বন্ধ করিনি, চলছে। কর্মচারীরা চালাচ্ছে, মাও দেখাশোনা করছে। আমার মনে হয় আমার অন্য কিছু করা উচিত। এর চেয়ে ভালো আর কি করবে? বাবার সম্পত্তিতে স্বাধীনভাবে কাজ করছো, নাকি আবার মন উড়ু উড়ু হয়েছে? জানি না, তোমার কথা বলো। তোমার মতো আমার জীবনে ভাব বিলাসের অবকাশ নেই। আছে কিছু নিহাত টিকে থাকার তথ্য। তাই বলো, তোমার এই তুচ্ছ বলাটাও এই অপরাহ্নের নরম রোদে কবিতার চাদর হবে। তুমি আমাকে খুব ভালোবাসো সেলিম। তুমি? আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। চাকরিটা করা উচিত কি উচিত না সিদ্ধান্ত নিতে পারছি না। বাবা মা ভাইয়া কাল সোহাগপুর চলে যাবেন, আমি উঠবো ছোট ফুপুর বাড়িতে, ওখান থেকে অফিস করব। মাঝে মাঝে তোমাকে খুব ঈর্ষা হয় সেদিন। ঈর্ষা?
আমাকে? হ্যাঁ, অনিশ্চয়তার মাঝে নিজেকে সঁপে দেওয়ার সামর্থ্য তোমার আছে, অথচ আমরা একটা মুহূর্ত অপচয় করতে ভয় পাই, পাছে জীবন সংগ্রামে পিছিয়ে পড়ি। উল্টো বললে আলেয়া, আমাকে বাধ্যতামূলক শ্রম করতে হয় না বলেই আমি বাধ্যতামূলক ভাবে অলস, ভাববিলাসী। তাকে সব বাদ দাও। আচ্ছা, আমাদের কথা কিছু ভেবেছো? তুমি কি ভেবেছো? মাকে বলেছি, তোমার সম্মতি থাকলে মা তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাবেন। আমাকে আরো কিছু সময় দেবে সেলিম? তোমার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। হ্যাঁ আলেয়া, তুমি আছো বলেই আমার বিভাগে মন একটি শিকড় খুঁজে পেয়েছে। আমি যেখানেই যাই তুমি আমার মনে থেকে যাও। কোনো কিছু ভালো লাগে না, বারবার ছুটে আসি। গ্রামে গিয়ে আমাকে ভুলে যাবে না তো আসাদ ভাই? তোকে ভুলে থাকা মানে আমার নিজেকে ভুলে যাও মিনা। আমি এখনো আশাবাদী। টাউনে কিছু হলো না, গ্রামে নিশ্চয়ই কিছু হবে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মিনা। প্রয়োজনে কঠোর পরিশ্রম করব। তারপর 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 কি আসাদ ভাই? আমার মিনা নায়িকা নয়, আমার জীবন নায়িকা হবে। তুমি প্রতিষ্ঠিত হবে আসাদ ভাই। আমার মন বলছে আমার বাবাও কঠোর পরিশ্রম করে এই অবস্থা ফিরিয়েছেন। তাই যেন হয় মিনা। কাল যাবার আগে আরেকবার দেখা হবে না? দেখা হবে, কথাও হবে। তুমি গ্রামে গিয়ে আর নাটক করবে না আসাদ ভাই? কাজের ফাঁকে ফাঁকে নাটকের দল গড়ে তুলব। নাটক ছাড়া আমি বাঁচব না রে। তুই? আমাকে নায়িকার রোল না দিলে আমি জাকির ভাইয়ের গ্রুপ ছেড়ে দেব। আচ্ছা আসাদ ভাই, তুমিই বলো, আমার চেহারা সুন্দর না? তোর চেহারা সুন্দর, তার চেয়ে সুন্দর তোর মন। চল। তুই সালমার ওখানে থাকবি, তোর কোনো অসুবিধা হবে না মা। হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস আলেয়া, এত অবুঝ হলে কি চলে? তাছাড়া আমার বাড়ি থেকে তোর অফিস মাত্র 2 মিনিটের পথ। আমি জন্মের পর থেকে মা, ভাইয়া, বাবা ওদেরকে ছেড়ে কখনো থাকিনি। আলেয়াকে ছেড়ে আমি থাকবো কি করে? আলেয়ার চাকরির দরকার নেই। ওকে বলে দিন ও আমাদের সাথে সোহাগপুর গ্রামে যাবে। আমাদের যা জুটবে তাই খাবে। ছেলে আমার বেকার, মেয়ে করবে চাকরি। ভাবি, এই যুগে এত নরম হলে চলে? ছেলে মেয়ে সবাই কাজ করছে। তাছাড়া এখান থেকে সোহাগপুর গ্রাম মাত্র 2 ঘন্টার পথ। সালমা ঠিকই বলেছে। আলেয়া, আমাদের ছেড়ে থাকতে তোর যেমন কষ্ট হচ্ছে, তোকে ছেড়ে যেতেও আমাদের ঠিক তেমনি কষ্ট হচ্ছে। এই সরকারি বাড়ি, ময়মনসিংহ শহর, 30 বছর এখানে কাটিয়ে দিলাম। এসব ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে না? স্কুল, ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সব ছেড়েই তো যেতে হচ্ছে। এটাই সংসারের নিয়ম। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো আসাদকে এখনো বলছি, ওর যদি গ্রামে যেতে ইচ্ছে না করে তাহলে এখানেই থেকে যা। না বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি খোঁজার মতো অনিশ্চয়তা নিজেকে আর সঁপে দেব না। আমাদের গ্রামের বাড়িতে যেটুকু জায়গা জমি আছে, পুকুর আছে, আমি তাই কাজে লাগাবার চেষ্টা করব। ভাইয়া, তুমি কিন্তু সপ্তাহে অন্তত একদিন হলে আমাকে দেখতে আসবে। আসবে তো? আসবো রে পাগলি, নিশ্চয়ই আসবো। আলিয়ার কাছ থেকে তো শিক্ষা নেওয়া উচিত সেলিম। আলিয়া কত পরিশ্রমী আর আত্মবিশ্বাসী। তুমিও যেমন মা। কোথায় আলে আপা আর কোথায় সেলিম ভাইয়া? আলে আপা কাজে বিশ্বাসী, আর তোমার ছেলে কথায়। দেখ মিতা,
আমার পেছনে লাগতে আসলে তোকে আমি সত্যি সত্যি শ্বশুর বাড়িতে পাঠিয়ে ছাড়বো। দেখেছো মা, দেখেছো তোমার ছেলের ভাষা শুনলে? তো থাম তো। আলেয়া, তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে এসো মা। তোমার বাবা মা গ্রামে গেছেন, কিন্তু আমরা তো আছি। নিশ্চয়ই আসবো। খালাম্মা, আপনি আমাকে দোয়া করবেন। নিশ্চয়ই মা। থাক, থাক মা। দোয়া করি তুমি তোমার বাবার মতো বড় মাপের মানুষ হও। আসি বিতা। এসবের অর্থ কি স্যার? কিসের অর্থ মিস আলেয়া? অ্যাকাউন্টস থেকে বেতন তুলতে গেছি, 4000 টাকা দিল। ভাবলাম কোথাও ভুল হয়েছে, জিজ্ঞেস করে জানতে পারলাম আপনার নির্দেশে এ মাস থেকে 1500 টাকা বেতন বাড়ানো হয়েছে। নির্দেশটা আমাদের এমডি সাহেবের, আমি স্যারের নির্দেশ পালন করেছি শুধু। এ দয়ার কারণ জানতে পারি? আপনি তো আশ্চর্য মেয়ে, মানুষ পারিশ্রমিক কম পেলে রেগে যায়, আপনি বেশি পেয়ে খেপে গেলেন। আমি বেশি কেন নেব? আমার মাসিক বেতন 2500 টাকা, ইনক্রিমেন্ট 50 টাকা। 3 মাস যেতে না যেতে সেই বেতন বেড়ে 4000 টাকা কিভাবে হয়? আপনার বসকে আপনি চিনবেন, আমি চিনি আপনাকে। এই অতিরিক্ত টাকাটা আপনি রেখে দিন স্যার, আপনার কাজে লাগবে। আমার হয়েছে বিপদ, আপনাকে এই অফিসে রাখা বা বাদ দেওয়া দুটোই সমান বিপজ্জনক দেখছি। বাদ দিয়ে দিলে তো ঝামেলা চুকে যায়। আপনি বললে স্যার আমি এক্ষুনি রেজিগনেশন লেটার দিতে পারি। আচ্ছা মিস আলিয়া, এমন একটা চাকরি আপনি যখন তখন ছেড়ে দিতে চান, এই সাহস আপনি পান কোত্থেকে? সততা, সততার উপরই সাহসী ইমারত তৈরি হয়। আমি বুঝতে পারছি আপনার বস জাফর সাহেব আমার বেতন কেন বাড়াতে বলেছেন। তাকে বলবেন অধ্যাপক আশরাফুল ইসলামের মেয়ে দয়া নিতে নয়, দয়া করতে শিখেছে। এখন আমি স্যারকে কি জবাব দেব? তুমি বেচার আলম সাহেবের সাথে খালি খালি রাগ করছো। যার মেরুদণ্ড নেই তাকে আঘাত দিয়ে কি লাভ? আঘাত আমি জাফর সাহেবকে করেছি, উনি ঠিকই বুঝবেন। এসব কোটিপতি ভণ্ড লোকদের জানানো দরকার টাকা দিয়ে দালান কোঠা জায়গা জমি সব কেনা যায়, আত্মসম্মান কেনা যায় না। নিজের জমিতে কাজ করতে কেমন লাগছে বাপ? কি যে আনন্দ বুঝিয়ে বলতে পারবো না বাবা। মাটির স্পর্শে প্রাণ জুড়িয়ে যায়। শহরের পিচ ঢালা পথে হেঁটে আগে বুঝিনি। মাটির বুক চিরে শস্যের কণা কবিতার মতো ফুলে উঠে। এই যে কত বড় শিল্প বাবা, কত বড় শিল্প! বাহ বাহ, তোকে নিয়ে আমার ভয় ছিল গ্রামে মন টিকবে কিনা। আমার কিছু টাকার প্রয়োজন বাবা, মজা পুকুরটা কাটিয়ে মাছের চাষ করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, সব টাকাই তো তোদের, তোদের টাকা। কাজ কর কাজ কর বাপ, কাজ কর কাজ কর। আলিয়া কেমন আছে? ভালোই, তবে আমার মনে হয় চাকরিটা ওর পছন্দ হচ্ছে না। চাকরি যখন ভালো লাগছে না তখন চাকরি ছেড়ে চলে আসুক, আমরা একটা ভালো পাত্র দেখে ওকে বিয়ে দেব। ভালো পাত্র, ভালো পাত্র? তোমার জানাশোনা কেউ আছে নাকি? সেলিমকে আপনার কেমন লাগে? সেলিম তো খুব ভালো ছেলে, কিন্তু ওরা কি একে অপরকে পছন্দ করে? ওসব আপনি বুঝবেন না, বিদ্বান হলেই মানুষ সব কিছু বোঝে না। হ্যাঁ, ওহো
তোমাদের ওই জাফর সাহেব লোকটাকে দেখতে ইচ্ছে করছে। কেন? বারে, তোমার মতো বুদ্ধিমতী সাহসী মেয়েকে যিনি টেনশনে ফেলে দিয়েছেন তাকে দেখতে ইচ্ছে করবে না? জাফর সাহেবকে নিয়ে আমি টেনশনে আছি কে বললো? কেউ বলেনি। তবে তুমি ভদ্রলোককে বেশ কবার রাগিয়ে দিয়েছো। ভদ্রলোক ভাগ্যবান। তার উপর রেগে যাওয়া বুঝি ভাগ্যের লক্ষণ? ক্রোধের আগুনে জ্বলে যাওয়ার মাঝে মাঝে সুখ আছে। তার মানে তোমার উপর আমাকে ক্রুদ্ধ হতে বলছো? না না, সরি সরি, মাফ চাই। রাগটা জাফর সাহেবের প্রাপ্য, জাফর সাহেবের উপরে জারি হোক। আপনি টাকা ফেরত দিয়ে আমাকে অপমানই করেননি, আপনি অফিসের শৃঙ্খলা বিরোধী কাজও করেছেন। একথা ভুলে গেলে চলবে না, আপনি এই ফার্মের একজন কর্মচারী, এই প্রতিষ্ঠানের আপনি মালিক। জি, এখনো কর্মচারী। আমার রেজিগনেশন লেটার। এখন নিশ্চয় আমি আর আপনার কর্মচারী নই। এত অহংকার ভালো নয় মিস আলিয়া। আপনি নিশ্চয়ই এত বড় লোক নন, নইলে এমন চাকরি করতে আসতেন না। অহংকার আমাকে অলংকারের মতোই মানায়, কারণ আমি অর্থলোভী পশু নই। আপনার প্রলোভনের আড়ালের কুৎসিত পশুটাকে আহত করার শক্তি আমি রাখি। বিত্তের জন্য নিজের আত্মাকে আমি প্রতিদিন বিক্রি করি না। আর এই যে বড়লোক কথাটা বললেন না, সেটাও আপনি নন, আমি। মানুষ হিসেবে নিজেকে আমি বিকিয়ে দেই না। আপনার টাকা পয়সা আছে, আপনাকে ধনী বলা যায়। চমৎকার। আমি এমন সাহসী, এমন বেপরোয়া সাবঅর্ডিনেট আগে পাইনি। এখন আর আমি আপনার সাবঅর্ডিনেট নই। ওই আলম সাহেবের সঙ্গে হম্বিতম্বি করবেন, যার মেরুদণ্ড নেই তার সাথে অহমিকা দেখাবেন। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আসলে আপনার বয়স কম, আপনি অনেক কিছু জানেন না, বোঝেন না। জীবনটা আপনার কাছে কিছু আবেগপূর্ণ সংলাপ মাত্র। এটা তো অস্বীকার করতে পারবেন না, আপনার প্রয়োজন ছিল বলেই এই সামান্য ২,৫০০ টাকা চাকরি আপনি নিয়েছিলেন। ওই ২,৫০০ টাকা কারো দয়া নয়। আমি শ্রম দিয়েছি, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিয়েছি। ওটা দান নয়, অর্জন। আপনার জন্য আমার করুণা হয় জাফর সাহেব। করুণা? হ্যাঁ, করুণা। আপনি একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেও নারীকে শ্রদ্ধা করতে শেখেননি। তাদেরকে পণ্য ভাবেন, ছকমকে পোশাক পরিয়ে মনোহারী দোকানের মতো সাজিয়ে আনন্দ পান। যাক, এসব কথা বলি আর কি হবে। চলি। দাঁড়ান, আমি আপনাকে কখনো ছোট করে ভাবিনি। আমি চেয়েছিলাম আপনার মতন একটা স্মার্ট, সাহসী মেয়ে রাজধানীতে আসুক, নিজের প্রচেষ্টায় ধাপে ধাপে এগিয়ে যাক। অবশ্য তাতে আমার স্বার্থ ছিল। আপনি আমার পিয়ারও হলে আমার ব্যবসার উন্নতি হবে, সে সাথে আপনি নিজেকেও প্রতিষ্ঠিত করতে পারবেন। এখনো ভেবে দেখুন মিস আলিয়ার, একটা ছোট্ট গণ্ডিতে নিজেকে আবদ্ধ করে রাখবেন না। ছোট্ট ডোবাটা টাকার ডোবা, যেখানে কোনো মুক্ত হাওয়া খেলে না, লোভের দিক থেকে কাদায় আবদ্ধ। টাকার কাছে আত্মা বিক্রি করিনি, তাদের জন্য আছে ওই খোলা আকাশ, তার আমরা এখন হারাইনি।
কোনটা মন্দ কদূর